হ্যালো স্টুডেন্ট, আইলিভ পেজে তোমাদের স্বাগত। আজকে আমাদের জিওগ্রাফির যে টপিকটা নিয়ে আমরা শুরু করছি সেটা হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন। ইন্ডিয়ার ন্যাচারাল ভেজিটেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখানে আমরা দেখতে পাই কিছু ছোট ছোট কোয়েশ্চেন আসছে। তো সেটাই আমরা একটু দেখে নিই। তো ফার্স্টেই আমাদের যে কোয়েশ্চেনটা দেয় যে ন্যাচারাল ভেজিটেশনের ক্ষেত্রে আমার মেজর ফ্যাক্টর কি কারণে আমার ন্যাচারাল ভেজিটেশনটা হচ্ছে বা কি কারণটা এর জন্য দায়ী। তো সেখানে আমরা ন্যাচারাল ভেজিটেশনের ক্ষেত্রে কি দেখতে পাই, মেজর ফ্যাক্টর হিসেবে যেটা আসছে সেটা হচ্ছে ক্লাইমেট, সয়েল অ্যান্ড টোপোগ্রাফি। মানে আমার কি ধরনের ক্লাইমেটে আমার ন্যাচারাল ভেজিটেশনটা হচ্ছে, কি ধরনের সেখানে মৃত্তিকা লাগছে এবং কি ধরনের রিলিফ লাগছে, টোপোগ্রাফিটা আমার কি। এবং সেকেন্ড কোয়েশ্চেন হিসেবে যেটা ইম্পর্টেন্ট আসে যে ক্লাইমেটিক ফ্যাক্টর তাহলে কি কি লাগছে। আমার ক্লাইমেটিক ফ্যাক্টর হিসেবে লাগছে রেইনফল অ্যান্ড টেম্পারেচার। তো এই ক্লাইমেটিক ফ্যাক্টর হিসেবে যে দুটো মেন জিনিস লাগলো রেইনফল অ্যান্ড টেম্পারেচার, সেই রেইনফলের ওপর বেস করে আমাদের ইন্ডিয়ার যে ন্যাচারাল ভেজিটেশন তাকে কিছু পার্টে আমরা ডিভাইড করতে পারি। তো আমরা যেখানে 200 সেন্টিমিটার বা তার থেকে বেশি বৃষ্টিপাত পাচ্ছি সেখানে আমরা পাচ্ছি এভারগ্রিন রেইন ফরেস্ট, নিরক্ষীয় চিরহরিৎ বৃক্ষের বনভূমি। যেখানে আমরা 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত পাচ্ছি সেখানে আমরা পাচ্ছি মনসুন ডেসিডুয়াস ফরেস্ট। কারণ আমাদের এখানকার ক্লাইমেট হচ্ছে মনসুন ক্লাইমেট। তো সেই মনসুন ক্লাইমেটের মধ্যে আমাদের যে পর্ণমোচী বৃক্ষের বনভূমিটা দেখতে পাচ্ছি তাকেই আমরা বলছি মনসুন ডেসিডুয়াস ফরেস্ট, বা এটাকে আমরা ময়েস ডেসিডুয়াস ফরেস্ট নামেও চিনে থাকি। আর 50 থেকে 100 সেন্টিমিটারের মধ্যে যেটা পোর্শনটা পড়ছে সেখানে আমরা পাচ্ছি ড্রাই ডেসিডুয়াস ফরেস্ট। 25 থেকে 50 সেন্টিমিটারের মধ্যে আমরা পাচ্ছি থর্ন ফরেস্ট বা আমরা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। আর যেখানে বিলো 25 সেন্টিমিটার সেখানে কিন্তু আমরা কোনো উদ্ভিদ দেখতে পাই না, সেটা আমাদের ডেজার্ট এরিয়া, সেটা আমাদের এরিড পোর্শনও হতে পারে অথবা আমাদের কোল্ড ডেজার্টও হতে পারে, দুটোই কিন্তু এর মধ্যে আমাদের পড়ছে। নেক্সট আমরা চলে আসছি তাহলে এই জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনের ওপর বেস করে আমাদের ইন্ডিয়াতে যে ফরেস্টটা পাচ্ছি সেটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারছি। তার উপর বেস করে আমরা প্রথম পাচ্ছি, দেখো, হিমালয়ান রিজিয়নে 18% ফরেস্ট। কারণ হিমালয়ের যে পোর্শনটা সেখানে খুব বেশি ফরেস্ট নেই এবং যেটুকু পাবো আমরা ডেন্স ফরেস্ট বা অ্যালপাইন ফরেস্ট হিসেবেই পেয়ে থাকছি। নেক্সট পাচ্ছি দ্য গ্রেট প্লেন অফ ইন্ডিয়া, মানে নর্দার্ন প্লেন। নর্দার্ন প্লেন মানে সবাই আমরা জানি সেটা কি না, আমাদের রিভার ব্যাংক এরিয়া। রিভার ব্যাংক এরিয়া মানে সেখানে আমাদের সেটেলমেন্ট প্রচুর, পপুলেশন হাই, সেই জন্য আমাদের কিন্তু ফরেস্ট এরিয়া হচ্ছে অনলি 5%। নেক্সট পাচ্ছি পেনিনসুলার প্লেটো, যেখানে সেটেলমেন্ট খুব কম, তার জন্য আমাদের ফরেস্ট কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে 57%। এবং কোস্টাল প্লেন এবং ওয়েস্টার্ন ঘাট ইস্টার্ন ঘাটের মধ্যে 10% করে আমরা জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছি, আমাদের ন্যাচারাল ভেজিটেশনকে দেখতে পাচ্ছি। এরপর নেক্সট আমরা চলে আসছি আমাদের তাহলে কি কি ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট আছে ইন্ডিয়াতে। আমাদের মেন যেটা দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, যে কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বারবার রিপিট হয় পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনটা বারবার আসে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট IFRI আছে কিন্তু দেরাদুনে। নেক্সট হচ্ছে এরিড ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট AFRI আছে যোধপুর। হিমালয়ান বা টেম্পারেট ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট আছে সিমলা। এইখানে তোমরা একটু খেয়াল রাখবে, এটা টেম্পারেট ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট হলেও এটাকে কিন্তু আমরা হিমালয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দিয়েই মেনলি চিনে থাকি, তাই এটা HFRI। HFRI আসা মানেই এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে সিমলা। রেইন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট RFRI হচ্ছে জোরাট। ট্রপিক্যাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এটা কিন্তু TFRI, এটা কিন্তু আসছে আমাদের জব্বলপুর। ইনস্টিটিউট অফ ফরেস্ট জেনেটিক্স অ্যান্ড ট্রি ব্রিডিং কোয়েম্বাটুর। ইনস্টিটিউট অফ ফরেস্ট প্রোডাক্টিভিটি রাঁচি। ইনস্টিটিউট অফ ফরেস্ট বায়োডাইভার্সিটি হায়দ্রাবাদ। এবং আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিটি
আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিটি হিসেবে আমরা জানি ব্যাঙ্গালোর, সেইখানেই আছে এখানে উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিটি ব্যাঙ্গালোর এবং সেন্টার অফ সোশ্যাল ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট এলাহাবাদ। কিন্তু এতগুলোর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের এই দেরাদুনটা, সেই জন্য খেয়াল রাখবে, মনে রাখার চেষ্টা করবে ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে না দেরাদুন। এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার রিপিট হয়। নেক্সট চলে আসছি আমরা হিমালয়ান ভেজিটেশন। এই যে আমরা বললাম হিমালয়াতে আছে 18%, তার মধ্যে আমরা কি কি ভাগ দেখতে পাচ্ছি। হিমালয়ান ভেজিটেশনটার মধ্যে আমরা মেন যে প্রথম পাচ্ছি, যেখানে আমাদের 1000 মিটার হাইট, মানে আমার প্লেন ল্যান্ড থেকে যখন আমার মিক্সড হচ্ছে, এই যে প্লেন ল্যান্ডটা থেকে আমার উঠছে, এই ওঠার সময় 1000 মিটার হাইটের মধ্যে আমরা কাকে দেখতে পাচ্ছি না ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট। তারপর নেক্সট 1000 থেকে 1500 মিটারের মধ্যে ট্রপিক্যাল রেন ফরেস্ট বা যেটাকে আমরা এভারগ্রিন ফরেস্ট বলে আইডেন্টিফাই করছি। তারপর আরো উপরে যখন উঠে আসছো 1500 থেকে 2000 মিটার মধ্যে হচ্ছে পাইন ফরেস্ট, যেখানে আমরা পাইন ইউক্যালিপটাস জাতীয় উদ্ভিদগুলো পাচ্ছি। তারপর 2500 থেকে 3000 মিটার যেখানে আমরা কনিফেরাস ফরেস্ট দেখতে পাই, এটা আমাদের সরলবর্গীয় বৃক্ষের বনভূমি এবং মোস্ট ইম্পর্টেন্ট ইকোনমিক্যালি একটা ন্যাচারাল ভেজিটেশন। আর লাস্ট হচ্ছে আমাদের টপ মোস্ট পোর্শনে প্রায় 4500 মিটার উচ্চতায় যেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালপাইন ভেজিটেশন, জুনিফার, রোডোডেন্ড্রন, এই ধরনের গাছ। এখানে আমরা মেইনলি মেডিসিনাল প্ল্যান্টই দেখতে পাই। নেক্সট আসছে আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট। এই ম্যানগ্রোভ ফরেস্ট বা আমরা এই ফরেস্টটাকে আরো কিছু নামে চিনে থাকি। কি কি এর নাম পাচ্ছি? ম্যানগ্রোভ ফরেস্টের আর একটা নাম পাচ্ছি আমরা কোস্টাল ফরেস্ট, কারণ ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ আমাদের জন্মায় কোথায় না টাইডাল এরিয়াতে, কোস্টাল এরিয়াতে, তাই একে আমরা বলছি কোস্টাল ভেজিটেশন, টাইডাল ফরেস্ট, লিটোরাল ফরেস্ট, সোয়াম্প ফরেস্ট। যে কোনো একটা নাম এলেই বুঝে যাবে তোমাদের এখানে বোঝানো হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টকে। এইবার এই ম্যানগ্রোভ ফরেস্ট গুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। খুব কমন একটা নাম আমরা জানি, ওয়েস্ট বেঙ্গলের ম্যানগ্রোভ ফরেস্টকে বলা হয় সুন্দরবন। এটা ছোটবেলা থেকে আমরা সবাই পড়ে এসেছি, এটা আমরা জানি। কিন্তু আর কোথাও কোথাও পাওয়া যায় ম্যানগ্রোভ ফরেস্ট, দেখো কর্ণাটক এলাকায় যে ম্যানগ্রোভ ফরেস্ট পাওয়া যাচ্ছে তাকে বলা হচ্ছে কুন্ডাপুর, যেটা আমাদের অন্ধ্রপ্রদেশে পাওয়া যাচ্ছে, কারণ অন্ধ্রপ্রদেশের মধ্যে আমরা যে রিভার পাই কৃষ্ণা গোদাবরী, সেই কৃষ্ণা গোদাবরী ডেল্টা। নেক্সট আছে গুজরাট, গুজরাটে বলা হচ্ছে গালফ অফ কচ্ছ আর গালফ অফ খাম্বাত। এই গালফ অফ খাম্বাতের জায়গায় অনেক সময় গালফ অফ কাম্বেও বলা হয়, সেই জন্য খেয়াল রাখবে যে কি বলছে, গালফ অফ খাম্বাতের জায়গায় কিন্তু গালফ অফ কাম্বেও বলছে। নেক্সট হচ্ছে উড়িষ্যায় বলা হচ্ছে ভিতরকণিকা মহানদী ডেল্টা, তামিলনাড়ুতে বলা হয় পিচ্চাভারাম, মুথুপেট, পয়েন্ট অফ কালিমরি, আছড়া, পয়েন্ট অফ কালিমরি আর আছড়া রত্নগিরি বলা হচ্ছে মহারাষ্ট্রতে, কেরালাতে বলা হয় ভেম্বানাথ। আর আমাদের আর একটা জিনিস পাওয়া যাচ্ছে গোয়া এবং আন্দামান নিকোবর আইল্যান্ড, এই দুটো জায়গাতে জাস্ট ম্যানগ্রোভ ফরেস্ট হিসেবেই চেনা হয়, সেটা গোয়া ম্যানগ্রোভ ফরেস্ট বা আন্দামান নিকোবর ম্যানগ্রোভ ফরেস্ট। নেক্সট আমাদের চলে আসছি ন্যাচারাল ভেজিটেশনেরই একটা পয়েন্ট হিসেবে কোয়েশ্চেন আসে আমাদের কিছু এনভায়রনমেন্টাল মুভমেন্ট। তো সেই এনভায়রনমেন্টাল মুভমেন্টের মধ্যে প্রথম ফার্স্ট যে এনভায়রনমেন্টাল মুভমেন্ট হয় সেটা হচ্ছে চিপকো মুভমেন্ট। এই চিপকো মুভমেন্টটা কি? এই চিপকো মুভমেন্টটা হয়েছিল আমাদের 1973-তে। কোথায় হয়েছিল না চামোলি ডিস্ট্রিক্ট, উত্তরাখণ্ড। এইখানে একটা কোয়েশ্চেন আসে যে এখানে লিডার কারা ছিল। এখানকার লিডার হিসেবে সুন্দরলাল বহুগুণার নাম ছোট থেকে সবাই পড়েছো, বারবার পড়া হয়েছে, এই কোয়েশ্চেনটা আমরা জানি। কিন্তু পরীক্ষায় এখন রিসেন্টলি সুন্দরলাল বহুগুণাকে কিন্তু আর চাইছে না, তার জায়গায় চাইছে আদার্স। আর কারা লিডার ছিলেন ওনার সাথে? ওনার সাথে ছিল গৌরা দেবী, সুদেশনা দেবী, ধোম সিং নিয়োগী, শামশির সিং বিস্ট এন্ড ঘনশ্যাম রাঠোর। এরা ছিলেন সুন্দরলাল বহুগুণার সাথে লিডার হিসেবে
এই চিপকো মুভমেন্টের জড়িত, চিপকো মুভমেন্টের সাথে ইনভলভ ছিলেন এনারা। এর সাথে এর এম কি ছিল, কেন আমাদের চিপকো মুভমেন্ট হয়েছিল? কারণ এই গাছগুলোকে যখন কেটে ফেলা হয় তারা এটাকে জড়িয়ে ধরেছিল এবং গাছ কাটতে বাধা দেয়, সেখান থেকে এটার নাম আসছে আমাদের চিপকো মুভমেন্ট। নেক্সট আসছে 1978 এ সেভ সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। কেরালা সাইলেন্ট ভ্যালিকে ওপর বেস করে আমাদের এই মুভমেন্টটা হয়েছিল, সেভ সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। এইখানে কারা ইনভলভ ছিলেন, কারা লিডার ছিলেন? এখানে ইনভলভ ছিল কেরালা স্বাস্থ্য সাহিত্য পরিষদ, একটা এনজিও এটা। এর সাথে পোয়েট, যিনি বিভিন্ন ছোট ছোট ড্রামা লিখেছিলেন এবং কিছু পোয়েম লিখেছিলেন, পোয়েট ছিলেন সুগাতা কুমারী। এই দুজন মেনলি এখানে পার্টিসিপেট করেছিলেন এবং সাইলেন্ট ভ্যালিকে বাঁচানোর জন্যই এখানে এবং এভারগ্রিন ফরেস্টকে রক্ষা করার জন্য করা হয় সেভ সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। নেক্সট আসছে ঠিক চিপকো মুভমেন্টের 10 বছর পর এবং চিপকো মুভমেন্ট থেকে ইন্সপায়ার হয়ে এপিকো মুভমেন্ট। এপিকো মুভমেন্ট আমাদের কবে আসছে না 1983 তে আসছে এপিকো মুভমেন্ট। কোথায় হয়েছিল না উত্তর কানাডা এন্ড শিমোগা ডিস্ট্রিক্ট কর্ণাটকা, উত্তর কানাডা এবং শিমোগা ডিস্ট্রিক্ট কর্ণাটকাতে হয়েছিল এপিকো মুভমেন্ট। এর লিডার ছিলেন একজনই পেন্ডুরাং হাগদে। পেন্ডুরাং হাগদে এইটা কিন্তু লিডারশিপ নিয়েছিলেন এবং এইটারও কিন্তু চিপকো মুভমেন্টের মতোই একই এইম ছিল, গাছ কাটতে দেওয়া যাবে না এবং এটাকে রক্ষা করতে হবে। আর লাস্ট আমাদের আরেকটা মেজর মুভমেন্ট এবং এই মুভমেন্টটা এখনো রানিং মুভমেন্ট, সেটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছে 1985 এ। নর্মদা রিভার যে যে স্টেটের ওপর দিয়ে গেছে তার ওপর এই আন্দোলনটা কিন্তু ফোকাস। সেটা কোথায় কোথায় না গুজরাট, মহারাষ্ট্র অ্যান্ড এমপি, এই তিনটে স্টেটকে ফোকাস করেই এই আন্দোলনটা হয়েছিল। এইটা লিডার কারা ছিলেন না মেধা পাটেকার, বাবা আমতে, কিছু আদিবাসী ফার্মার এবং কিছু এনভায়রনমেন্টালিস্ট। এবং প্রথম এখানে আমাদের হিউম্যান রাইট অ্যাক্টিভিটিসরা পার্টিসিপেট করছে, ফার্স্ট মুভমেন্ট যেখানে এখানে হিউম্যান রাইট অ্যাক্টিভিটিসরা পার্টিসিপেট করলো। এই নর্মদা বাঁচাও আন্দোলন কিন্তু প্রথমত নর্মদা রিভারকে রক্ষা করার জন্য করা হয়নি। এইখানকার যে আদিবাসী ফার্মার আছে যারা এই অঞ্চলে বসবাস করত, তাদের একটা ঘর দেওয়ার কথা, তাদের বাড়ি দেওয়ার কথা বলা হয়েছিল। সেটা যখন তারা পায়নি, তারা তখন এই আন্দোলনটা শুরু করে, কিন্তু কাউকে কেন্দ্র করে করতে হবে। সেই কেন্দ্রবিন্দুটা ছিল নর্মদা রিভার। এই নর্মদা রিভারকে কেন্দ্র করে এই মুভমেন্টটা হয় বলে এই মুভমেন্টটার নাম হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। এবং লাস্ট আমাদের খুব ইম্পর্টেন্ট ন্যাচারাল ভেজিটেশনের একটা পয়েন্ট হচ্ছে কিছু আমাদের ফরেস্ট সার্ভে রিপোর্ট। এফএসআই রিপোর্ট মিনস এখানে বলা হচ্ছে এটা ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট। তো এই ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট হিসেবে আমরা লাস্ট যে রিপোর্টটা এখনো পর্যন্ত পেয়েছি এবং যেটাকে আমরা পড়ে থাকছি সেটা হচ্ছে 2021 এর রিপোর্ট। এই ফরেস্ট সার্ভে রিপোর্টের উপর বেস করে আমাদের ফরেস্ট সার্ভে থেকে দুটো পার্টে ন্যাচারাল ভেজিটেশনকে ডিভাইড করে। একটা পার্টের নাম হচ্ছে ফরেস্ট কভার এরিয়া, আর একটা পার্টের নাম হচ্ছে ট্রি কভার এরিয়া। তো সেই টোটাল ফরেস্ট কভার এরিয়া আছে আমাদের 713789 স্কয়ার কিলোমিটার, পার্সেন্টেজ বেসিসে 21.67%। এন্ড এই ফরেস্ট কভার মানে কি, যেখানে আমাদের প্রোটেক্টেড ফরেস্ট আছে, রিজার্ভ ফরেস্ট আছে, এগুলোকে আমরা বলছি ফরেস্ট কভার এরিয়া। সেম ভাবে ট্রি কভার এরিয়া কি, এই আমাদের বাড়ির আশপাশে যে গাছপালা, সেটা আম গাছ হতে পারে, জাম গাছ হতে পারে, কাঁঠাল গাছ হতে পারে, যে কোনো গাছ হতে পারে, আমাদের বাড়ির চারপাশের যে গাছ তাকেই আমরা বলছি ট্রি কভার এরিয়া। সেই ট্রি কভার এরিয়া কি আছে না 95027 স্কয়ার কিলোমিটার, পার্সেন্টেজ বেসিসে 2.89%।
এই টোটাল ফরেস্ট এন্ড ট্রি কভার এরিয়া আছে আমাদের 809537 স্কয়ার কিলোমিটার, পার্সেন্টেজ বেসিসে 24.6% এরিয়া। এবং এর ওপর বেস করে আমাদের ইন্ডিয়াতে মধ্যপ্রদেশে সব থেকে বেশি আমাদের ফরেস্ট কভার আছে। এরিয়া ওয়াইজ সব থেকে হাইয়েস্ট স্টেট হচ্ছে মধ্যপ্রদেশ, এমপি। কিন্তু যদি আমরা এটা পার্সেন্টেজ বেসিসে দেখি তাহলে কিন্তু এটা হয়ে যাবে স্টেট ওয়াইজ মিজোরাম এবং ইউটি ওয়াইজ কিন্তু লাক্ষাদ্বীপ, কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে কিন্তু লাক্ষাদ্বীপ এবং আমাদের স্টেট হিসেবে কিন্তু মিজোরাম। আর শুধু এরিয়া হিসেবে যদি দেখো তাহলে কিন্তু এমপি। ঠিক আছে, এই হলো আমাদের ন্যাচারাল ভেজিটেশন এবং ন্যাচারাল ভেজিটেশনের ওপর আমাদের ছোট একটা আলোচনা। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ঠিক আছে, থ্যাংক ইউ।